নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফর ঘিরে আবার কেন্দ্র রাজ্য মুখোমুখি সংঘাতে। ইস্যু হলো অ্যালেস্ট প্রোটোকল ল্যাপস, কেন্দ্রের কৈফিয়ত তলব, দুই অফিসারকে ডেপুটেশনে চাওয়ার পদক্ষেপ, আর এর পেছনের আসল আইন মানে রাজ্য নাকি কেন্দ্র, কে জিতবে লড়াইয়ে, এই সব কিছু নিয়ে এখনকার প্রতিবেদন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে এই লড়াই মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সঙ্গে গুঁতোগুঁতি করার, লড়াই বলবো না, গুঁতোগুঁতি করার নতুন এক সুযোগ এনে দিয়েছে, যাতে তিনি তার লড়াকু নেত্রী পরিচয়টা আর এক প্রস্থ প্রচারের আলোয় আনতে পারেন। তিনি ভাবছেন এটাই তার রাজনৈতিক লাভ, যদিও আমার ধারণা সম্পূর্ণ উল্টো। 7 মার্চের এই ঘটনার পর আমি অন্তত 200 জনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সহ সব রাজনৈতিক দলের সমর্থক ছিলেন, অরাজনৈতিক মানুষও ছিলেন। তারা সবাই কম বেশি এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করেছেন। মমতা ব্যানার্জি আত্মপক্ষ সমর্থনে যা কিছু বলেছেন সেটাকেও সবাই বাংলা কথায় বলেছেন ছোট লোকমির চূড়ান্ত। কিন্তু এ তো গেল পাবলিক সেন্টিমেন্ট। আইন কানুন আর পাবলিক সেন্টিমেন্ট এক রাস্তায় চলে না। এখন যখন দার্জিলিংয়ের জেলা শাসক আর শিলিগুড়ির পুলিশ প্রধানকে কেন্দ্র ডেপুটেশনে দিল্লিতে তলব করেছে, আর সেই তলবের পাল্টা চাল হিসেবে মমতা ব্যানার্জির রাজ্য সরকার জেলা শাসককে রাজ্য সরকারের হেডকোয়ার্টার নবান্নে পোস্টিং দিয়ে নিয়ে এসেছে, তখন ধরে নেওয়া যায় এদের ডেপুটেশনে ছাড়বে না রাজ্য। অর্থাৎ আর এক প্রস্থ দড়ি টানাটানি শুরু হলো। এই টানাটানিতে দুই প্রতিপক্ষের অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের কার কি স্ট্রং পয়েন্ট, কার কি উইক পয়েন্ট, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একটি একেবারে জ্বলন্ত কেস, এটা ছাড়াও 2020 বেঙ্গল আইপিএস কেস, এছাড়াও অন্য কিছু পুরনো কেস, এবং রাজ্য প্রাথমিকভাবে না মানলে কেন্দ্র কি কি করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সংক্ষেপে শেষ পর্যন্ত থাকবেন সঙ্গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে অভিযোগ উঠেছে যে প্রোটোকল মানেনি রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও রাজ্য সরকারের কাছে পুরো ব্যাপারের রিপোর্ট চেয়েছে। এই বিতর্ক এখানেই থামেনি, কারণ দার্জিলিংয়ের জেলা প্রশাসন এবং শিলিগুড়ির পুলিশ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাওয়ার অর্ডার দিয়েছে কেন্দ্র। যথারীতি রাজ্যের মমতা ব্যানার্জি প্রশাসন কেন্দ্রের এই নির্দেশের অফিসিয়াল কি উত্তর দিয়েছেন বা আদৌ কোনো উত্তর দিয়েছেন কিনা সে খবর প্রকাশ্যে আসেনি। অবশ্য কেন্দ্রের দেয়া 3 দিনের সময়সীমা শেষ হয়নি এখনও, সেটাও একটা কথা। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব কেন্দ্রের হাতে আসলে কতটা আইন আছে, রাজ্যের হাতে কতটা প্রতিরোধের জায়গা আছে, আর আলাপন বন্দ্যোপাধ্যায় কেস আমাদের কি শিক্ষা দেয়। রাষ্ট্রপতির ঘটনাটা আমরা সবাই জানি। উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে রাষ্ট্রপতি নিজেই তার সফরের আয়োজন, ভেন্যু চেঞ্জ করা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এমনকি তাকে স্বাগত জানাবার জন্য মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মন্ত্রীদের কেউ ছিলেন না, এটাও তিনি নিয়ে উষ্মা বলবো না, তিনি তার আক্ষেপ বলেছেন। এরপরেই এই ঘটনাকে রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই বড় করে দেখা শুরু হয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী
এটিকে শেমফুল অ্যান্ড আনপ্রেসিডেন্টেড বলে আক্রমণ করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, অনুষ্ঠানটি ছিল একটি এনজিওর, রাজ্য সরকারের অফিসিয়াল অনুষ্ঠান নয় এবং কোনো প্রোটোকল ব্রিচ বা প্রোটোকল ভাঙার ঘটনা ঘটেনি। এই বিতর্কের আসল প্রশ্ন দুটো। এক, প্রোটোকল ভাঙা যদি হয়ে থাকে তার আইনি ফল কি? এবং দুই, কেন্দ্র কি এই ঘটনাকে ভিত্তি করে সংশ্লিষ্ট আইএএস ও আইপিএস অফিসারকে ডেপুটেশনে নিতে পারে? এই আলোচনা করতে গেলে প্রথমে দেখতে হয় প্রোটোকল ভাঙা মানে কি। প্রোটোকল শব্দটা অনেকেই শুনি, কিন্তু আইনি ভাষায় এর মানে কি সেটা আগে পরিষ্কার করা দরকার। কানুন অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি সিকিউরিটি প্রোটোকল ফ্রেমওয়ার্ক আছে, যাকে সাধারণভাবে ব্লু বুক বলা হয়। এখান থেকে রাজ্য সফরে গেলে কে রিসিভ করবেন, রুট কি হবে, ভেন্যু কোঅর্ডিনেশন কিভাবে হবে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশের ভূমিকা কি হবে, এই সব বিষয় সেখানে আছে ব্লু বুকে। এনজিও প্রোগ্রামে যাচ্ছেন নাকি সরকারি প্রোগ্রামে যাচ্ছেন রাষ্ট্রপতি, এটা দেখার কোনো বিষয়ই নেই, কোনো বিষয়ই নয় এটা। এখন খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে যে প্রোটোকল ল্যাপসের কথা বলা হচ্ছে সেটা ঘটে থাকলে সঙ্গে সঙ্গে ক্রিমিনাল কেস হয়ে যাবে অফিসারদের বিরুদ্ধে, এমন নয়। সাধারণত এর প্রথম ফল হয় এক্সপ্লানেশন কল, ফ্যাক্ট ফাইন্ডিং, সিকিউরিটি রিভিউ এবং প্রয়োজন হলে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ রাষ্ট্রপতির অপমান রাজনৈতিক ভাষা হতে পারে, কিন্তু আইন সাধারণত দেখবে অ্যাপ্রুভড প্রোটোকল লিস্ট কি, কমিউনিকেশন রেকর্ড কি আছে, সিকিউরিটি কোঅর্ডিনেশন কোথায় ভাঙা হয়েছে সেটা কি আছে, আর এই ভাঙার দায় নির্দিষ্টভাবে কার ওপর পড়ে। এবার আসি এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনটি নিয়ে, যার জোরে এই ডেপুটেশনে কল করা হয়েছে। সেই আইনটি হলো ওই যে রুলস, আইএএস ক্যাডার বা আইপিএস ক্যাডার সার্ভিস রুলস 1954 এর রুল 6-1 ধারা। দার্জিলিংয়ের জেলা শাসক আইএএস ক্যাডার অফিসার, তাই তার ক্ষেত্রে আইএএস ক্যাডার রুলস 1954 রুল 6/1 এটা প্রযোজ্য। আর শিলিগুড়ির পুলিশ প্রধান যেহেতু আইপিএস ক্যাডার অফিসার, তাই তার ক্ষেত্রে আইপিএস ক্যাডার রুলস 1954 রুল 6/1 সেটা প্রযোজ্য। এই রুলের মূল কথা কিন্তু কোনো পানিশমেন্ট নয়, এই রুলের মূল কথা হলো ডেপুটেশন সংক্রান্ত। অর্থাৎ রাজ্যের কোনো অফিসারকে কেন্দ্রীয় ক্যাডারে, রাজ্যে অফিসার পোস্টেড আছে, তাকে কেন্দ্র ডেকে নিতে পারে ডেপুটেশনে, এই ব্যাপার। সাধারণ অবস্থায় কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য রাজ্য ও কেন্দ্র দুই পক্ষের কনকারেন্স লাগে, কিন্তু এই রুল 6/1 প্রভিশনে স্পষ্ট বলা আছে মতের অমিল, মানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মতের অমিল হলে বা ডিসএগ্রিমেন্ট হলে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেইটা হবে চূড়ান্ত এবং রাজ্য সরকারকে সেই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। এখানেই বোঝা যায় কাগজে কলমে কেন্দ্রের অবস্থান বা অধিকার তার ওজনটা বেশি। তবে আরেকটি জিনিসও সমান জরুরি, আগেই বলেছি রুল 6/1 কিন্তু কোনো ডিসিপ্লিনারি পানিশমেন্ট রুল নয়, এটা কেবলমাত্র ডেপুটেশন পাওয়ার ও ডিসএগ্রিমেন্ট হলে সেখানে কি সিদ্ধান্ত হবে সেইটা বলা আছে। তাই কোনো অর্ডারকে চ্যালেঞ্জ করতে হলে প্রশ্ন হবে এটি আসলে ডেপুটেশন নাকি ডেপুটেশনের নামে পানিশমেন্ট। কেন্দ্রীয় সরকারের শক্তি কোথায়? প্রথম শক্তি হলো রুল টেক্সট,
তাদের পক্ষে, রুলে যা বলা আছে সেটা প্রাথমিকভাবে তাদের পক্ষে, কারণ ডিসএগ্রিমেন্ট হলে ফাইনাল সিদ্ধান্ত হবে কেন্দ্রের, কথা ওই নিয়মেই লেখা। দ্বিতীয় শক্তি যেটা কেন্দ্রের, সেটা হলো বিষয়টি সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টিং ডিসপিউট নয়, অভিযোগ জড়িত রাষ্ট্রপতি সফরের অ্যালেজড প্রোটোকল ল্যাপস। তাই কেন্দ্র পাবলিক ইম্পর্ট্যান্স এবং সিকিউরিটি সেন্সিটিভিটি এই দুটো যুক্তি তুলতে পারে। কেন্দ্রের যেটা পক্ষে তৃতীয় শক্তি, সেটা হলো কেন্দ্র ইতিমধ্যেই ফর্ম্যাল রিপোর্ট চেয়েছে, অর্থাৎ কেন্দ্র ঘটনাটিকে প্রশাসনিক প্রশ্ন হিসেবে রেকর্ডে তুলেছে, কোনো পানিশমেন্টের ব্যাপার হিসেবে তোলেনি। কেন্দ্র সরকারের আরও একটা শক্তি আছে, সেই শক্তি হলো অতীতেও কেন্দ্র রুল 6 ব্যবহার করে রাজ্য ক্যাডারের অফিসারদের ডেকে নিয়েছে। 2020 সালে পশ্চিমবঙ্গের 3 IPS অফিসারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় ডেপুটেশনে চাইছিল, এবং তখনও কেন্দ্র রুল 6-এর ডিসএগ্রিমেন্ট লজিক, এই লজিকেই সেই চাওয়াটা চেয়েছিল। সেবারও সংঘাত হয়েছিল রাজ্যের সঙ্গে। তাই এই ধরনের সংঘাত সম্পূর্ণ নতুন কিছু নয়। কিন্তু কেন্দ্র সরকারেরও আবার উইক পয়েন্ট বা দুর্বল জায়গা আছে। কেন্দ্রের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো, যদি মামলা আদালতে যায় আর আদালতের কাছে যদি মনে হয় এই ডেপুটেশন আদেশটি আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার নয়, ডেপুটেশন নয়, শাস্তিমূলকভাবে ডাকা হচ্ছে, তাহলে অর্ডারটি জুডিশিয়াল রিভিউয়ে সমস্যায় পড়তে পারে। কারণ সার্ভিস লয়ে অনেক সময় ফর্মের চেয়ে সাবস্ট্যান্স বেশি গুরুত্বপূর্ণ। কাগজে ডেপুটেশন লেখা থাকলেই সেটা পানিশমেন্ট নয় এমন ধরে নেওয়া হয় না, ধরে নেওয়া যায় না। যদি বোঝা যায় মিসকন্ডাক্ট এফেক্টিভলি ধরে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু ডিসিপ্লিনারি রুট নেওয়া হয়নি, তাহলে ম্যালাফাইড বা কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, এই যুক্তিতে এই ডেপুটেশনের অর্ডার দেওয়া হয়েছে, এই যুক্তিটা এটা উঠতে পারে আদালতে। আর একটা কেন্দ্রের দুর্বলতা হলো ফ্যাক্টস। রাজ্য যদি দেখাতে পারে যে স্পেসিফিক ল্যাপসের দায় ওই 2 অফিসারের ওপরে নির্দিষ্টভাবে বসে না, তাহলে কেন্দ্রের ন্যারেটিভ দুর্বল হতে পারে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর উদ্যোক্তারা এর জন্যে দায়ী, সেটা তার কথা গ্রাহ্য হবে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই ন্যারেটিভটা আসতেই পারে। যদিও মনে রাখা প্রয়োজন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোনো, মমতা ব্যানার্জি এটাও বলেছেন, তিনি তো কোনো সরকারি কাজে আসেননি, একটা এনজিওর কাজে এসছেন। এনজিও সরকার ডাকেনি তাকে, এটা স্টেট কোনো প্রোগ্রাম নয়। যদিও মনে রাখা প্রয়োজন যে এই কথাটা মমতা ব্যানার্জি যেটা বলেছে তার কোনো ভিত্তিহীন, এটা একেবারে ছেঁদো কথা। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যে কোনো উপলক্ষে আসতে পারেন, যেতে পারেন, কাদের ডাকে আসছেন সেটা বড় কথা নয়। তাদের ব্যক্তিগত সফরেও প্রোটোকল প্রযোজ্য হয়। তবুও ব্লু বুক পাবলিক ডকুমেন্ট নয় বলে বাস্তব মামলায় ফ্যাকচুয়াল প্রুফ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানেই চলে আসে এরকম ক্ষেত্রে রাজ্যের স্ট্রং পয়েন্টের জায়গা। রাজ্য সবচেয়ে জোর দিয়ে বলতে পারে, কেন্দ্র এনকোয়ারি না করে, দায় নির্দিষ্ট না করে ডেপুটেশনের নামে আসলে পানিশমেন্ট দেওয়ার জন্যে ডেকেছে। এই যুক্তি ফাঁকা নয়, কারণ আদালতও বহু সময় দেখে অর্ডারটি অফিসারের বিরুদ্ধে স্টিগমা তৈরি করছে কি না। রাজ্য আরও বলতে পারে, রাজনৈতিক নিন্দা বা লিগ্যাল ফাইন্ডিং নয়, প্রধানমন্ত্রী সমালোচনা করেছেন বলেই প্রশাসনিক দায় স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হয়ে যায় না। রাজ্যের পক্ষে আরও একটি রাজনৈতিকভাবে শক্তিশালী পয়েন্ট আছে। রাজ্য বলতে পারে এটা কেন্দ্রের ওভাররিচ বা বেশি প্রতিক্রিয়া, ওভার রিয়াকশন। বিশেষ করে যদি সাইন্ড অর্ডারের সম্পূর্ণ ভাষা জনসমক্ষে না থাকে আর কেবল সার্ভিস শর্ট অন ডেপুটেশন ধরনের রিপোর্ট বেরোয়,
তাহলে রাজ্য সরকারের একটা সন্দেহ প্রকাশের জায়গা এসে যায়। কিন্তু রাজ্যের দুর্বলতার জায়গাও যথেষ্ট। সবচেয়ে বড় দুর্বলতা হলো রুল 6/1 স্পষ্ট ভাষা, যা বলে যে ডিসএগ্রিমেন্ট হলে সেন্টার ডিসিশন চূড়ান্ত। তাই রাজ্য যদি একেবারে সরাসরি বলে আমরা ছাড়ব না, তাহলে সেই অবস্থান পলিটিক্যালি পপুলার শোনালেও লিগালি কিন্তু খুবই বিপজ্জনক। অর্থাৎ মোরাল আর্গুমেন্ট আর লিগাল আর্গুমেন্ট এ দুটো একসঙ্গে চলে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খবরে প্রকাশ অফিসারকে ডিস্ট্রিক্ট পোস্ট থেকে সরিয়ে নবান্নে একটা দপ্তরে আনা হয়েছে এবং সেই আনা মানে কেন্দ্রের অর্ডার নিষ্ক্রিয় হয়ে গেল, তা কিন্তু নয়। কেন্দ্রের মূল প্রশ্ন হলো অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনের জন্য রিলিজ করা হলো কি না। তাই ইন্টারনাল রিশাফল রাজনৈতিক বার্তা হতে পারে, কিন্তু আইনি প্রতিরোধ নয়। এখন আসি সেই নজরে যা এই বিতর্কে বারবার ফিরে আসছে, আলাপন বন্দ্যোপাধ্যায় কেস। 2021 সালে কেন্দ্র প্রধানমন্ত্রীকে অবমাননার এক ঘটনায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে রিপোর্ট করতে বলে। পশ্চিমবঙ্গ তাকে ছাড়েনি, আর তিনি ছিলেন অবসরের মুখে। ফলে তিনি করেন কি, অবসরে চলে যান এবং পরে রাজ্য তাকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা করে ফেলে। বাইরে থেকে অনেকের মনে হয়েছিল কেন্দ্র বুঝি সেখানে পিছু হটেছে। অনেকে একে আবার কেন্দ্র রাজ্য বা মোদি মমতার সেটিং বলেও তৃপ্তি পান। কিন্তু বাস্তব ছবি একটু জটিল, কারণ রিকল কার্যকর না হলেও কেন্দ্র পরে শোকজ নোটিশ, ডিসিপ্লিনারি প্রসিডিংস এবং লিটিগেশন চালিয়ে যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের সুপার অ্যানুয়েশন বেনিফিটস বন্ধ হয়ে যায় এবং বর্তমানে তাকে আদালতের টানাটানিতে দিল্লি কলকাতা করে যেতে হচ্ছে। এই কেস থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো তাৎক্ষণিক এনফোর্সমেন্ট অফ অর্ডার ব্যর্থ হলেই কেন্দ্রের আইনি অবস্থান শেষ হয়ে যায় না। আর একটা শিক্ষা হলো সার্ভিস ল ডিসপিউট অনেক সময় অর্ডারের দিনেই শেষ হয় না, পরে সিএটি, ক্যাট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বহু ধাপে গড়ায়। এটা হাড়ে হাড়ে এখন বুঝতে পারছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে মমতা ব্যানার্জির সরকার পাল্টালে তার কিন্তু আমও যাবে, ছালাও যাবে। এখন যে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে রয়েছেন সেটাও আর থাকতে পারবেন না, এদিকে তার আবার কোনো কেন্দ্রের সুপারঅ্যানুয়েশন বেনিফিটও পাবেন না। তাই আলাপনে কেন্দ্র পিছিয়েছে, তাই এবারও পিছবে কেন্দ্র, এই কনক্লুশন টানবেন না। এ ধরনের সংঘাত আলাপনেই প্রথম নয়। কিন্তু 2020 সালে পশ্চিমবঙ্গের 3 আইপিএস অফিসারকে কেন্দ্র ডেপুটেশনে চায় এবং সেখানেও কেন্দ্র রাজ্য টানাপোড়েন স্পষ্ট হয়েছিল। এছাড়া অন্যান্য রাজ্যেও দু একটা, খুব বেশি নেই, এক একটা এরকম উদাহরণ আছে। যেমন 2001 সালে তামিলনাড়ু, সেখানেও একটা কেন্দ্র রাজ্য অফিসার ডিসপিউট, অফিসার ডেপুটেশনের ব্যাপারটা নিয়ে একটা ডিসপিউট হয়, সংঘাত তৈরি হয়। কেন্দ্র অনেক সময় শিথিলতা দেখায় নানান কারণে, কিন্তু বেঁকে বসলে জয় শেষ পর্যন্ত কিন্তু কেন্দ্রের পক্ষে, মনে রাখতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তব প্রশ্ন, রাজ্য যদি প্রাথমিকভাবে কেন্দ্রের নির্দেশ না মানতে চায় তাহলে কেন্দ্র কি করতে পারে? প্রথম ধাপে কেন্দ্র আরও কড়া ভাষায় কমপ্লায়েন্স কমিউনিকেশন বা এক্সপ্লানেশন চাইতে পারে, যেমন এই ঘটনায় রিপোর্ট ইতিমধ্যেই চাওয়া হয়েছে। সেটা সম্ভবত এখনও রাজ্য সরকার পাঠায়নি। দ্বিতীয় ধাপে রুল 6/1 এইটা সাইট করে, উদ্ধৃত করে ফাইনাল ডিসিশন জানাতে পারে কেন্দ্র এবং রাজ্যকে বলতে পারে যে এই অফিসারকে রিলিভ করে দাও ডেপুটেশন আমাদের কাছে। তৃতীয় ধাপে আছে অফিসারদের যদি রাজ্য না করে তাদের রিলিভ,
তাহলে অফিসারদের ডাইরেক্টলি সেন্ট্রাল পোস্টিং বা রিপোর্টিংয়ের জন্যে ইনস্ট্রাকশন দিতে পারে কেন্দ্র। এবার দেখছেন না যে যে নির্বাচন কমিশন যেমন কয়েকজন অফিসারকে, রাজ্যের অফিসারকে, তাদের বিরুদ্ধে তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছে, তাদের ক্ষেত্রে এফআইআরের অর্ডার দিয়েছে। সেটা কেন্দ্র করতে পারে, তাদেরকে ডাইরেক্টলি তাদেরকে অর্ডার দিতে পারে যে কেন্দ্রে এসে রিপোর্ট করো, মানে রাজ্যের মাধ্যমে নয়, সরাসরি রিপোর্টিং অর্ডার কেন্দ্র পাঠাতে পারে। এটা তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে নন কমপ্লায়েন্স যদি তখনও চলে, তাহলে শোকজ বা ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু হতে পারে অফিসারদের বিরুদ্ধে, যেমন আলাপন কাণ্ডে হয়েছিল। পঞ্চম ধাপে বিষয়টি আদালতে যেতে পারে, যেখানে কেন্দ্র বলবে এটি রুল 6 ডিসএগ্রিমেন্ট কেস, আর রাজ্য বলবে এটা পানিটিভ বা পানিশমেন্ট ডেপুটেশন। আলাপন কাণ্ডে তাই হয়েছিল, কিন্তু কোনো আদালতে রাজ্যের বা আলাপনের লাইন অফ ডিফেন্স কোলকে পায়নি। অর্থাৎ শেষ লড়াই দাঁড়াবে তিনটি বিষয়ের ওপর: অ্যাকচুয়াল অর্ডারের ভাষা কী, দায় নির্দিষ্টভাবে কাদের ওপর, এবং অর্ডারটি সত্যি অ্যাডমিনিস্ট্রেটিভ কি না। আমার মূল্যায়ন কিন্তু খুব সোজা। আমার যেটা মনে হয়, কেন্দ্রের স্ট্রংগেস্ট পয়েন্ট হলো রুল 6/1 এর টেক্সট এবং প্রেসিডেন্সিয়াল প্রোটোকল না মানার গুরুত্ব। রাজ্যের স্ট্রংগেস্ট পয়েন্ট হলো ডেপুটেশনের আড়ালে পানিশমেন্ট দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন। কেন্দ্রের উইকনেস হলো ফ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি আর পানিটিভ ইন্টেন্ট, এটাকে অপ্রমাণ করার, মানে এটা যে ঠিক নয় সেইটা প্রমাণ করার চাপ। আর রাজ্যের উইকনেস হলো রুল টেক্সটের মুখোমুখি দাঁড়িয়ে রিফিউজাল টিকিয়ে রাখা, মানে আমি ছাড়ব না, এটা বলা সহজ নয়। তাই এই লড়াই শুধু বাংলা বনাম দিল্লি নয়, এটা ফেডারাল স্ট্রাকচার, সার্ভিস ল এবং প্রশাসনিক ক্ষমতার সীমা, এই তিনটের বাস্তব পরীক্ষা। সেই সঙ্গে পরীক্ষা ভদ্রতা, সভ্যতা, শালীনতা এবং সবচেয়ে বড় রাষ্ট্রপতির নিরাপত্তার প্রশ্ন। সব শেষে আবার ফিরি সেই শুরুর কথায়। মমতা ব্যানার্জি ভাবছেন এই দফায় কেন্দ্রের সঙ্গে লড়াইতে তার লড়াকু নেত্রী হিসেবে ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আদতে পাবলিক সেন্টিমেন্ট বলছে হবে তার উল্টো। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে যে ভাষায় ও ভঙ্গিতে মমতা ব্যানার্জি এই ঘটনার সাফাই দিয়েছেন, সেটা সাধারণ মানুষের কাছেও শালীনতার সব সীমা অতিক্রম করেছে বলে নিন্দিত হয়েছে। এটাকে বাংলার অপমান পর্যন্ত বলছেন তারা। যদিও এই সরকারের আমলে বাংলা ও বাঙালির মান সম্মান কিছু অবশিষ্ট আছে কি না, সে প্রশ্নটাও অনেকে করেন। তবুও তা সত্ত্বেও লোকে বলছে যে এটা ভীষণ খারাপ কাজ করলেন মমতা ব্যানার্জি। ধন্যবাদ।